সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বর্তমানে সবচেয়ে আলোচিত শিশু স্বাস্থ্য সমস্যা হাম। তো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন বিষয় শুনতে পাচ্ছেন। তো এই হাম সম্পর্কে কি করণীয় সেটাও শুনতে পাচ্ছেন। কিন্তু আপনারা জানেন এই সুসচেতন সোসাইটি সবসময় রোগ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করছে। তো আজকের এই ভিডিওতে আ এমন একজন ডক্টরকে আপনাদের সম্মুখে তুলে ধরছি যিনি হাম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবেন এবং এই হাম থেকে আপনার আমাদের সন্তানদেরকে কিভাবে রক্ষা করতে পারি অথবা এই হামের সতর্কতা কি, করণীয় কি এবং প্রতিকারগুলো কি সেটা সম্পর্কেই উনি আলোকপাত করবেন। আর এই আজকের যে সম্মানিত অতিথি উনি ডক্টর এস.এম. নওশেদ। উনি বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল কর্মকর্তা এবং এসো সচেতন সোসাইটির অনারারি চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আসুন শুনি তার আজকের আলোচনাটি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নওশেদ। আজকে আপনাদেরকে হাম নিয়ে কিছু কথা বলবো। এখন বর্তমানে বিশেষ করে শিশুদের মধ্যে হামের প্রকোপ বেশ দেখা যাচ্ছে। অনেক জায়গাতে বাচ্চারা মারা যাচ্ছে, এরকম নিউজ আমরা পাচ্ছি। তো হামের প্রতি আসলে আমরা বলবো যে আতঙ্ক নয়, আপনারা সচেতন হন। প্রথমে আমরা জানি যে হামের লক্ষণগুলো কী। প্রথমে যেটা হয়, হাম হলে বাচ্চার প্রচণ্ড জ্বর আসবে, জ্বরের সাথে সর্দি কাশি থাকবে, তারপরে তার চোখ লাল হবে, চোখে প্রদাহ হতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। আর 4 দিনের মাথায় তার চোখের আশপাশে চেহারা এবং কানের পিছনে ছোটো 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 দানাদার র্যাশ উঠবে। হ্যাঁ, এটা অনেকটা ওই যে ঘামাচির দানার মতো, এবং সেগুলো একটু চুলকাতে পারে। আর 5 থেকে 6 দিনের মাথায় মোটামুটি জ্বরটা কমে আসে এবং এই কমপ্লিকেন্সিগুলো আস্তে আস্তে চলে যায়। এটাই মূলত হয় হামের কারণে। কিন্তু হাম নিয়ে তাহলে এত আতঙ্ক কেন? হাম হয় ইটসেলফ, হামে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। ক্ষতি যেটা হয় হামের ক্ষেত্রে, যে জটিলতাগুলো হয়, সেই জটিলতাগুলোর কারণেই ক্ষতিগুলো হয়ে যায়। যেমন হামের কারণে চোখে কনজাংটিভাইটিস হয়, ভিটামিন এ কমে যায়। ভিটামিন এ ডিফিসিয়েন্সি হওয়ার কারণে তার চোখে দেখা যায় কর্নিয়া, যেটা চোখে আমাদের সাদা যে অংশটা যেটা আমাদের দেখতে সহায়তা করে, সে কর্নিয়ার আলসারেশন হয়, মানে কর্নিয়ার ঘা হয়ে যায়। অনেক ক্ষেত্রে সেটা ড্যামেজ হয়ে যায় এবং দৃষ্টি শক্তি চলে যেতে পারে। তারপরে দেখা যায় যে তার ডায়রিয়া হতে পারে, এবং সিভিয়ার ডায়রিয়া হয়ে ডিহাইড্রেশন হয়ে বাচ্চা মারা যেতে পারে। আর একটা শ্বাসকষ্ট, হ্যাঁ, শ্বাসকষ্ট হয়ে দেখা যায় যে অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ার কারণে বাচ্চারা দেখা যায় মারা যায়। তারপরে এনকেফালাইটিস, অর্থাৎ মস্তিষ্কে প্রদাহের কারণে বাচ্চাদেরকে অনেক সময় জটিলতার সম্মুখীন হতে হয় এবং অনেক ক্ষেত্রে বাচ্চারা মারা যায়। তো এমনি যে হাম, নর্মাল যে হাম, এই হাম কিন্তু আমরা আসলে হোম ম্যানেজমেন্ট অর্থাৎ বাড়িতে রেখেই কিন্তু বাচ্চাকে সুস্থ করে তোলা যায়। হ্যাঁ, হাম হলে কী করতে হবে? প্রথমে বাচ্চাকে আইসোলেট করতে হবে, অন্য বাচ্চা থেকে বাচ্চাকে আলাদা করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে এই হাম কিন্তু খুব সংক্রামক একটা রোগ, অর্থাৎ ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ বলতে কি, মানে এই হাম হলে বাচ্চাদের সর্দি, হাঁচি, কাশি এগুলোর মাধ্যমে কিন্তু বাতাসে দ্রুত ছড়িয়ে যায়, এবং এটার থেকে অন্য একটা বাচ্চাও কিন্তু এফেক্টেড হতে পারে যদি সেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল থাকে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই কিন্তু হামের টিকা নেওয়া নির্দেশ আছে, যেটা ইপিআই শিডিউলের মধ্যে আছে। 9 মাস বয়সে কিন্তু বাচ্চাদের একটা হামের টিকা নিতে হয়, এবং 15 মাস বয়সে এটার একটা বুস্টার ডোজ নিয়ে নিতে হয়। এখন এই হাম যখন হবে, বাচ্চার অভিভাবকদের ক্ষেত্রে বলছি, যখনই আপনি দেখবেন যে আপনার বাচ্চাটার জ্বর অনেক বেশি, সাথে সর্দি আছে, কাশি আছে, এবং বলছে যে তার চোখ একটু ব্যথা করে বা চোখ দিয়ে পানি পড়ছে বা চোখ আপনি লাল দেখছেন, সাথে সাথে বাচ্চাকে আলাদা করে ফেলবেন। তাকে অন্য কোথাও খেলতে দিবেন না, এবং তাকে একদম ঘরের মধ্যে রাখবেন, এবং পর্যাপ্ত আলো বাতাস আছে এরকম ঘরের মধ্যে আপনি রাখবেন। এবং এই বাচ্চার ক্ষেত্রে যেটা করতে হবে, তাকে প্রচুর পরিমাণ পানি এবং তরল খাওয়াতে হবে। হ্যাঁ, এবং তাকে স্বাভাবিক খাবার দেবে, সহজপাচ্য খাবার। তো সাধারণত এই সময় কিন্তু বাচ্চারা খুব একটা খেতে চায় না, এই জন্য বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অত জোরাজুরি করবেন না। আপনারা বাচ্চাকে মানে এমনি রেখে দেবেন, আইসোলেট করে রেখে দেবেন, এবং অল্প অল্প করে বারে বারে খাওয়াবেন। এখন কখন হাসপাতালে নেবেন? হাসপাতালে কিন্তু সব বাচ্চাদেরকে কিন্তু নেওয়ার দরকার নাই। হাম কিন্তু একটা মানে সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ নিজে নিজেই কিন্তু এটা সেরে যায়, এবং বাচ্চাকে আপনার বাসায় রেখে হোম কেয়ারে আপনারা বাচ্চাকে ভালো করে তুলতে পারবেন। কিন্তু হাসপাতালে নেওয়ার যে ইয়েগুলো হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চা যদি সিভিয়ার ডায়রিয়া হয়,
এবং এই ডায়রিয়ার কারণে বাচ্চা দেখা যাচ্ছে যে একেবারে ডিহাইড্রেটেড হয়ে যাওয়া, পানি শূন্যতা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে নেবেন। বাচ্চা যদি দেখা যায় প্রচণ্ড রকম মাথা ব্যথা করছে, মাথা আবল তাবল বলছে, খিচুড়ি হচ্ছে, হ্যাঁ এরকম যদি হয় সেক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে নিতে হবে, কারণ এই বাচ্চা তখন হসপিটাল ম্যানেজমেন্ট লাগবে। আরেকটা হচ্ছে এই বাচ্চার যদি কোনো কারণে আপনার শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট যদি হয়, যেটা নেবুলাইজ করছেন বা বা আপনি মানে ওষুধ দিচ্ছেন তাতে সারছে না, সেই ক্ষেত্রে বাচ্চাকে ওই হাসপাতালে নেওয়া তার অক্সিজেন দেওয়া লাগবে এবং তাকে আইভি চ্যানেল ওপেন করে অন্যান্য ট্রিটমেন্টগুলো দিতে হবে। এই কারণে বাচ্চাকে হাসপাতালে নেওয়া লাগবে। আর সাধারণত কেন মারা যায়, এই সমস্ত এই যে হামের কারণে কিন্তু মারা যাওয়ার রেট যেটা, সেটা কিন্তু যে খুব যে বেশি তা কিন্তু না। মারা যাওয়ার মূল কারণটা হচ্ছে আপনার হামের জটিলতার কারণে। শুধু হামের কারণে কিন্তু বাচ্চা মারা যায় না, এটা আপনারা মনে রাখবেন। আর আরেকটা জিনিস আমি বলি, হাম এবং চিকেন পক্স, যেটা জল বসন্ত যেটাকে বলা হয়, সেটা আপনারা কীভাবে আলাদা করবেন। দুটোই কিন্তু ভাইরাস ডিজিজ, হ্যাঁ মানে ভাইরাসের কারণে হচ্ছে। হামের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ আমরা বলি যে হামের ক্ষেত্রে বাচ্চার জ্বর আসবে, তারপরে আপনার মাথা ব্যথা থাকতে পারে, তারপরে চোখ দিয়ে পানি পড়বে, হ্যাঁ এবং তার ওই যে র্যাশ আসবে। আর চিকেন পক্সের ক্ষেত্রেও কিন্তু বাচ্চার র্যাশ আসবে, জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে। তবে চোখের যে ইয়েটা মানে জটিলতা, মানে চোখ ওঠার মতো যে জটিলতা ওটা নাও থাকতে পারে, কিন্তু যে র্যাশটা আসবে এই র্যাশের মধ্যে একটা পার্থক্য আছে। এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা হাম নাকি আপনার চিকেন পক্স। মানে চিকেন পক্সের ক্ষেত্রে যে র্যাশটা আসবে, সেটা র্যাশটা আসবে সাধারণত আপনার প্রথম দিক থেকে শুরু হবে কাঁধের থেকে বুকে এবং হাতে পায়ে, তারপর মুখের দিকে আসবে এবং এই র্যাশগুলো হবে দানাদার। মানে দানাদার বলতে কি, এই দানার ভিতরে পানি থাকবে, মানে কিসমিসের মতো, হ্যাঁ এরকম হবে এটা, এবং ভিতরে ওই পানি থাকবে। আর হামের যে র্যাশটা হবে সেটা অনেক ঘামাচির মতো হবে এবং ওইটার থেকে কিন্তু পানি বের হবে না, লাল লাল ছোটো ছোটো র্যাশ হবে এবং সেটা মুখের মধ্যে আসবে। সবার আগে কানের পিছন থেকে শুরু হবে, মুখের মধ্যে আসবে এটা, এই র্যাশটা। তারপরে আস্তে আস্তে এটা সারা শরীরের দিকে এটা ছড়াবে। চুলকানির দুই ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু ওই যে র্যাশের যে কালার এবং ওই যেটা যে টাইপটা যেটা আর কি, মানে এটা ওই যে দানাদার মানে লাল লাল, সেটা হাম। আর হচ্ছে যদি এটার ভিতরে পানি পানি থাকে, হ্যাঁ এবং এটা মানে একটা কিসমিসের দানার মতো এরকম ছোটো ছোটো দানা দানা থাকে, সেটা হচ্ছে চিকেন পক্স। এবং চিকিৎসা দুইটার ক্ষেত্রেই সেম, কারণ দুইটি হচ্ছে ভাইরাস ডিজিজ। এবং মনে রাখবেন এই দুইটা কিন্তু আসলে সরাসরি মানে টাচ করে এরকম কোনো অ্যান্টিভাইরাস বা অ্যান্টিবায়োটিক কিন্তু এখন পর্যন্ত বের হয় না। এখন মতো যা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সবই হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হামের রোগীদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কেন দেওয়া হয়? যদি তার সে মানে মানে বুকের মধ্যে যদি কফ জমে থাকে, শ্বাসকষ্ট থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনকে করার জন্য মানে মানে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবায়োটিকটা ডাক্তাররা দিয়ে থাকেন। আর হামের ক্ষেত্রে যেটা হতে ভিটামিন এ ডিফিসিয়েন্সি হবে, অনেক বাচ্চার ক্ষেত্রে খুব প্রচুর পরিমাণ ভিটামিন এ ডিফিসিয়েন্সি চলে আসতে পারে। এই ক্ষেত্রে ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়া লাগতে পারে। আর খাবারের মধ্যে যে যে ভিটামিন এ যেটা কিসে পাওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি। আপনারা দেখুন, ঘন সবুজ শাকসবজি এবং কালারফুল সবজি, হ্যাঁ সেগুলোর মধ্যে আপনার ভিটামিন এ আছে, বা ফল, হ্যাঁ যেরকম আমি বলি ঘন সবুজ শাকসবজির মধ্যে যেরকম বিভিন্ন ধরনের সবুজ শাক, হ্যাঁ কলমি শাক, পালং শাক, হ্যাঁ পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়া, গাজর। আর ফলের মধ্যে পাকা আম, পাকা পেঁপে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে। এছাড়াও প্রাণীজ সোর্সের মধ্যে আছে আপনার গরু খাসির কলিজা, এটার মধ্যে ভিটামিন এ আপনারা পাবেন। তো ভিটামিন এটা খুব দরকার। আর হামের পরবর্তীতে যখন বাচ্চা আপনার সুস্থ হওয়ার দিকে যাবে, তখন কিন্তু তার প্রচুর পরিমাণ নিউট্রিশন ঘাটতি থাকবে এবং সেটাকে পূরণ করার জন্য বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এবং এক্ষেত্রে মানে প্রোটিন জাতীয় খাবার তাকে একটু বেশি করে দিতে হবে, যেমন চিকেন স্যুপ বা মুরগির মাংস, হ্যাঁ তারপর ডিম, এগুলো একটু তাকে বেশি করে দিবেন। আর ফলের মধ্যে আপনি ওই যে তাকে দিতে পারেন পাকা আম যদি থাকে, বা কমলা, হ্যাঁ এগুলো আপনি দিতে পারেন। এছাড়া সবজির ভিতরে ওই যে মিষ্টি কুমড়া, তারপরে গাজর, এগুলো আপনি বাচ্চাকে দিতে পারেন। এগুলো বাচ্চারা যেভাবে বাচ্চা পছন্দ করে সেভাবে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে দিবেন, কারণ এগুলোতে ভিটামিন এ আছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের সামাজিক যে দায়িত্ব, মানে বাচ্চা যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা এরকম জ্বর বা এর লক্ষণগুলো আছে, তো বাচ্চাকে আপনারা স্কুলে পাঠাবেন না। এবং আমি বলবো স্কুল কর্তৃপক্ষকেও
যে তারা যেন নির্দেশ দিয়ে দেয় অভিভাবকদের যে বাচ্চাদের যদি এরকম লক্ষণগুলো থাকে তাহলে সেই বাচ্চাকে যেন স্কুলে না পাঠায়, কারণ ওই বাচ্চা থেকে কিন্তু আরও 10টা বাচ্চা ইনফেক্টেড হয়ে যেতে পারে। আর আমি বলবো যে ক্লাস টিচার যারা আছেন স্কুলের, তাদেরও একটা দায়িত্ব আছে, তারা একটু খেয়াল করবেন যে তাদের কোনো ক্লাসের ভিতরে কোনো বাচ্চা যদি এরকম লক্ষণ থাকে, জ্বর বা তো সাথে সাথে বাচ্চাকে আইসোলেট করে ফেলবেন এবং বাচ্চার অভিভাবককে ফোন করে বাচ্চাকে নিয়ে যেতে বলবেন এবং বলবেন যে কয়দিন বাচ্চা অসুস্থ থাকবে ওই কয়দিন বাচ্চা যেন আলাদা থাকে এবং বাচ্চাকে যেন মানে টেক কেয়ার করা হয় এবং বাচ্চা যেন স্কুলে না আসে। এবং ওই সময় যদি তার কোনো পরীক্ষা টরীক্ষা থাকে বা অন্য কোনো ইয়া থাকে, তো সেটার ব্যাপারে পরবর্তীতে যেন শিক্ষকরা পূর্ণ সহযোগিতা করে এটা। এবং ওই সময় যে অনুপস্থিতিটা, সেটার জন্য যেন বাচ্চাকে কোনোভাবেই যেন শাস্তি না দেওয়া হয় বা কোনোভাবে যেন স্কুল কর্তৃপক্ষ জরিমানা, অনেক স্কুল আছে, এটা সিস্টেম আছে যারা ওই বাচ্চা অ্যাবসেন্ট থাকলে জরিমানা করে, সেটা যেন না করা হয়। এই সময়টা একটু ধৈর্য ধরে আমাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর এটার তো টিকা আমি বললামই, আরেকটা টিকা আছে MMR ভ্যাকসিন বলা যায়, এটা বড়োদেরকে দেওয়া হয় MMR ভ্যাকসিন, সেটাও অনেকে চাইলে নিতে পারেন। বিশেষ করে মাদেরকে এটা আগেই দেওয়া হয়, প্রেগনেন্সি অবস্থায় MMR ভ্যাকসিনটা দেওয়া হয়, সেটা নেওয়া যায়। তবে আমি এখন যেটা বলবো যে আতঙ্ক নয়, আপনারা সচেতন থাকুন, সচেতনতার মাধ্যমে আপনারা সব অসুখগুলোকে আপনারা মোকাবেলা করতে পারবেন। এবং এটা আবারও বলছি যে হাম নিয়ে আপনারা হয়তো আতঙ্কে ভুগবেন না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা ঘরের মধ্যে রাখলেই এবং পর্যাপ্তভাবে যদি একে যত্ন করা যায় তাহলে এটা সুস্থ হয়ে যায় বাচ্চা। আর কিছু যে জটিলতা যেটা আমি বলে দিলাম, ওরকম যদি বাচ্চার মধ্যে থাকে তার সাথে সাথে আপনারা হাসপাতালে নিয়ে আসবেন এবং হাসপাতাল ট্রিটমেন্ট বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু সেটা খুব বেশি পার্সেন্টেজ করলে সেটা খুব বেশি হয় না। তাই আমি বলবো যে আতঙ্ক নয়, সচেতন থাকুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আলোচনাটি শুনলাম। আমরা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমরা তথ্য পাচ্ছি। তবে একটা জিনিস জেনে রাখবেন, যখন একটি রোগ এর প্রাদুর্ভাব একটি দেশে ঘটে বা একটি এলাকাতে ঘটে, সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো সতর্কতা অবলম্বন করা। আমি যে তথ্যটা পাচ্ছি সেই তথ্যটার সোর্সটা কি, সঠিক সোর্সটা আমরা খুঁজে নিব এবং যেটা অ্যাকচুয়াল কারণ এবং সেই কারণের প্রেক্ষিতে কি করণীয় বিষয়টা, সঠিক যে বিষয়গুলো আমরা অবশ্যই সবসময় সঠিক তথ্য গ্রহণ করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব। কারণ আমরা কখনোই বিচলিত হব না, কারণ শারীরিক সুস্থতার সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমরা মানসিকভাবে আমাদের সুস্থ থাকতে হবে। আপনি যদি বিচলিত হয়ে যান তাহলে শারীরিকভাবে আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হবেন তার থেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপনি শারীরিক ক্ষতিগ্রস্তটার পরিধিটা বেড়ে যাবে। সুতরাং সবসময় সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন, সচেতন হবেন। সচেতনতাই কিন্তু আমাদের অনেক রোগ থেকে রক্ষা করতে পারে। তো ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে আমি ছিলাম জনস্বাস্থ্যবিদ, সমাজকর্মী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।